পড়ছেন, পড়াশোনা করছেন, বহু ডিরেক্টরকে দেখছেন, বহু গল্প এলো গেল, সবকিছু মাথায় আছে। বর্তমান যে বাংলা ছবির অবস্থাটা, এই যে কথায় কথায় আমরা বলি বাংলা ছবির পাশে দাঁড়ান, এই যে বিজ্ঞাপন করার প্রবণতা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং বর্তমান বাংলা ছবি সম্পর্কে আপনার ধারণা কি, আপনার অভিব্যক্তি কি? এবং বাংলা ছবির পাশে দাঁড়ান এমনি শুনতেই ভালো লাগে, কিন্তু কথা হলো মৃতদেহের পাশে দাঁড়িয়ে তো রেকর্ড রাখা যায়, এর বেশি তো কিছু করা যায় না। এই যেমন আমাদের নিকট আত্মীয় মারা গেলে, নিকট বন্ধু মারা গেলে আমরা যাই, তার ছবিও থাকে, সেগুলো বড় মানুষ হলে খবরের কাজে থাকে, সাধারণ মানুষ হলে তাদের নিজস্ব সংগ্রহশালায় থাকে। কিন্তু এটা একটা অদ্ভুত জিনিস যে যে মুহূর্তে 1980 সালে উত্তম কুমার চোখ বুঝলেন, তারপর হুড়মুড় করে বাংলা সিনেমা ভেঙে পড়ল। এই যে অঞ্জন চৌধুরী এবং স্বপন সাহা, তারা তবু সে সময় একটা সামাল দিয়েছে না, তখন তাদের আমরা ঠাট্টা করতাম, তারা তবু বাঙালির বক্স অফিসকে দেখেছিলেন, কিছু লোক করে কমবে খেত। এবং তারপরেই শুরু হলো আসল বিপর্যয়, যে আমরা ভুলে গেলাম যে পশ্চিমবাংলা বলে যে প্রদেশটা আছে বা বঙ্গভাষী যে জনসাধারণ আছেন, তারা সবাই কলকাতায় থাকেন না, দুর্গাপুরে বা শিলিগুড়িতেও কম সংখ্যায় থাকেন। যে বিশাল গ্রামীণ বা মফস্বলী জনসাধারণ আছেন, এই মফস্বলী বৃত্তান্তটা উঠে গেল। আমরা এমন সব ড্রয়িং রুমে বসলাম যেগুলো একেবারেই পেন থাকার ড্রয়িং রুম না, আরো বেশি অ্যাফ্লুয়েঞ্জা বলে একটা কথা আছে ইংরেজিতে, সেরকম ড্রয়িং রুম। আমরা বিয়ার খাচ্ছি বা আমরা সিঙ্গেল মাল্ট হুইস্কি খাচ্ছি, এবং সমস্ত মধ্যবয়স্করা নস্টালজিয়া ইন্ডাস্ট্রির অন্তর্ভুক্ত, এবং তারা তাদের প্রেমিকার সঙ্গে কথাবার্তা বলছে। একটা সমস্ত জাতি বার্ধক্য রোগতাড়িত, নয়তো স্মৃতিতাড়িত, এই দিয়ে সিনেমা হয়। আপনি যদি ভাবেন এই পর্যায়ে, আমি অন্যান্য রিজিয়নের সিনেমার কথা ছেড়ে দিলাম, মালায়ালাম বা তেলেগু বা মারাঠি, আপনি যদি ভাবেন হিন্দি মেইনস্ট্রিম ছবির কথাই, কত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী এবং কত ইন্টারেস্টিং গল্প এসছে, এবং সেই গল্পগুলো কিন্তু তারা চালাতে পেরেছে। তাদের প্রচার মাধ্যম বা অন্য কিছু যাই থাক, বাংলা ছবির প্রচারও তো কম হয় না, আজকাল তো অ্যাড মেটেরিয়ালে ভরে গেছে। যে বিজ্ঞাপন আজকাল বাংলা ছবিতে হয়, তা উত্তম কুমার বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বপ্নের বিষয়, প্রমথেশ বড়ুয়া সব জীবনে পাননি। তা সত্ত্বেও তারা আসমুদ্র হিমাচলের নায়ক হয়েছিলেন। প্রমথেশ বড়ুয়া দেশের 1 নম্বর নায়ক, তিনি বাংলায় ছবি করতেন। তার উত্তম কুমারের যে সর্বভারতের যে সম্মান এবং প্রতিষ্ঠা, ধরুন সৌমিত্র বাবু, তিনি হিন্দির ছবি করতেই পারতেন না তার উচ্চারণ বিভ্রাটের জন্য, তার যে প্রতিষ্ঠা, বা সুচিত্রা সেনের যে পরিচিতি, মাধবী মুখোপাধ্যায়ের জন্য সেই সম্মান, আমাদের যারা ক্যামেরাম্যান, ধরুন রামানন্দ সেনগুপ্ত, সুব্রত মিত্র, দিলীপ মুখোপাধ্যায়, তাদের যে সম্মান, এখন আপনি সৌমেন্দু রায়, আপনি এই কোথায় পাবেন? ধরুন তরুণ মজুমদার, তপন সিং এর মতন পরিচালক, আপনি তাদের যে সামান্য জিনিসে, একেবারে গরিবের ঘরের আটপৌরে রান্না, তা সারা ভারতে সেন্সেশন তুলেছে। এই যে ধরুন পলাতক, এই যে ধরুন গল্প হলো সত্যি, এই যে আমাদের নায়ক নায়িকা সুচিত্রা সেন এবং উত্তম কুমার, বা উত্তম কুমারের সঙ্গে অন্য নায়ক নায়িকা যেখানে তারা নেই, তা সেগুলো যেমন নির্জন সৈকতে, যেমন এই যে গল্প হলো সত্যি বললাম, এমনকি যে উত্তম কুমারের বয়স বেড়েছে, উত্তম কুমার নিজেকে পাল্টে নিয়েছেন মূল কাহিনী থেকে, তাতেও শেষ ছবি দেখুন ভগবধূ সুন্দরীতে যে বয়স, যে মুখচ্ছবি, তাতে নায়ক হওয়া যায় না, নায়কের বন্ধু হয়েই উনি ছবিটাকে টেনে ধরেছেন। শেষ পর্যন্ত আমরা এমন ভাবে ব্যক্তি নির্ভর হয়ে গেলাম না, আমাদের মনে উত্তম কুমার এসে চাবি ঘরেই তালা খুলবে এবং কিছু লোক দেখবে এবং আমাদের মোটামুটি পয়সা হয়ে যাবে। তারপরে দেখা গেল যে টালিগঞ্জ স্টুডিও সেই মান্ধাতার আমলে পড়ে রয়েছে। এটা যন্ত্রের উন্নতির ব্যাপার না, আজকে তো ডিজিটাল ক্যামেরা এসছে, ডিজিটাল এডিটিং এসছে, সবাই মনে করছে আমরা ছবি বানাতে পারি। আগে বলতো যে ছবি তুলছে, এখন দেখবেন যা ইচ্ছা তুলে আনে, বলে এডিটিং টেবিলে ঠিক করে দেবো। এখন এটা ঠিক যে ডিজিটাল এডিটিং এবং ডিজিটাল ফটোগ্রাফি আমাদের অনেক কিছু সস্তা করে দিয়েছে। আগে একটা শট নিতে আমাদের 5 বার ভাবতে হতো, কারণ সেলুলারের দাম আছে, এখন কোনো কিছুর দাম নেই। 5 লক্ষ সেলফিও একদিনে তোলা যায়, ছবিও তোলা যায়, এবং যে কোনো কিছু এসে একটা রেখে দেওয়া। আর একটা ব্যাধি হয়ে যাচ্ছে স্পন্সরশিপ, কারোর রসগোল্লা কোম্পানি দিয়েছে, সেই কোম্পানির রসগোল্লা, কোনো সোনার গয়না
বলেছে এরকম একটা ছবি তুলে দেওয়া শুরু, সেই কোম্পানি শোনা যায় না, বিচ্ছিরি ভাবে দেখানো হচ্ছে। এখন এই দেখানোর মধ্যেও তো আপনার কলা কৌশল আছে, কারণ পেয়ারায় ছবিটাও কোকাকোলা স্পন্সর করেছিল, সেখানে কোকাকোলা খাওয়া আর বাংলা ছবিতে সেনকো জুয়েলারি, এই দুটো এক না। তিনটে কারণ যেটা আপনি আইডেন্টিফাই করেছেন বাংলা ছবির ধারাবাহিক অধঃপতনের জন্য মানুষ দেখছে না কেন, তিনটে কারণ কি আপনি খুঁজে পেয়েছেন? যদি গুরুত্বপূর্ণ তিনটে কারণ বলি। তিনটে কারণ আমি ওরকমভাবে ভাবিনি, তিনটে মূল কারণ হচ্ছে একেবারে অপ্রশিক্ষিত লোকজনের আগমন। এরা প্রপারলি ট্রেন্ডই না, বা ট্রেন না হলেও পরে যে ট্রেন নেবে এমন কোনো এও নেই। এরা সেই অর্থে একটা সম্পূর্ণ অপেশাদার কলাকুশলী অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকের আগমনে এটা হয়ে দাঁড়িয়েছে একদিনের পিকনিক, এবং ছবিও সেরকম 7 দিন থেকে 18 দিনে শেষ হয়ে যায়, মার্কেটে চলে যায়। হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে আপনার 3 মাস অন্তত প্রিপারেশন লাগে, একটা বাংলা ছবি করতে 7 দিন লাগে, তো সেখান থেকে কিছু আশা করা যায় না। এক, দুই হচ্ছে যে আপনার বাংলা ছবির বাজার সংকুচিত হতে হতে চির সংকুচিত হয়ে গেছে, এবং সেটাই ছবির মেকাররা বুঝতে পারছে না, তাদের টাকা দরকার। তারা ভাবছেন সমাধানটা হচ্ছে হল্যান্ডে গিয়ে দুটো আউটডোর টেক তোলা, কখনো হংকং এ যাওয়া, কখনো দক্ষিণ আফ্রিকায় যাওয়া, কিন্তু এগুলো কোনো সমস্যার সঙ্গে নয়। এই যে সত্যজিৎ রায়কে একবার বলা হয়েছিল যে উনি প্রফেসর শঙ্কু নিয়ে ছবি করেন না কেন, উনি খুব সবিনয়ে বলেছিলেন যে আমার প্রাথমিক চেষ্টা থেকে যে লোকটা টাকা ঢাললো প্রডিউসার, তাকে অন্তত কিছুটা দিয়ে অন্তত ব্রেক ইভেনে পৌঁছলো। আমাদের বাজারটা ছোট, আমরা টেকনিক্যালি অত জোয়ার জয়েন করে ছবি করি, তাহলে আর টাকা থাকে না। আমাকে তো বুঝতে হবে আমার বাজার কোনটা। এরা এই বাজার না ধরে ভাবে টেক্কা মারবো, টেক্কা মারতে গিয়ে যা হয়, কোনো সেই অর্থে কোনো বিকল্প ব্যবস্থাই এদের নেই। এদের ছবি লোকে দেখবে কেন, এটা ভাবে। আর চতুর্থত ধরুন, যেভাবে উদারীকরণের পরে বঙ্গ সমাজের হীনমন্যতা প্রকটিত হয়েছে, তাতে তারা বাংলা যে কোনো জিনিসকে ভাবে যে মূল মানে সাইড ডিশ, কেউ মেইন ডিশ ভাবছে না। আর এরপরে আমি নায়ক নায়িকা বা অন্যদের কথা বলতে চাই না, তারা হয়তো মানে যথেষ্ট ভালো নন, কিন্তু মুশকিল যথেষ্ট ভালো নন বলে কোনো কথাই তাই তৈরি করে নেওয়া যেতে পারে। ধরুন গীতা দে, বিশুদ্ধ ঘটি হাওড়া, তিনি বাংলা ভাষা একদম বলতে পারতেন না। ঋত্বিক ঘটকের নির্দেশে সুপ্রিয়া চৌধুরী একমাত্র 1.5 মাসের জন্য তৈরি করলেন। মেটেরিয়াল দেখেছেন মেঘেটা কাতারায়, যে যখন বাংলা ভাষায় কথা বলেছে আপনার জীবনে মনে হবে না গীতা দে কোনদিন হাওড়ায় থেকেছেন। এই যে নিষ্ঠা, এই নিষ্ঠা তো নেই, স্ক্রিপ্টই দেওয়া হয় না, বা দেওয়া হলো স্টেজে মারবো এই সমস্ত করে বাংলা সিনেমা অবধারিত ভাবে চলে গেছে। আর দ্বিতীয় কথা, সরকারের একটা ভুল নীতি, এটা বামফ্রন্ট সরকারের আমলে বাংলা সিনেমার জন্য অভয়ারণ্য করার চেষ্টা হচ্ছিল। একদল চলচ্চিত্রকারকে 70 দশকে অকারণে পয়সা দেওয়া হচ্ছিল, সেই ছবিগুলো চলছেও না, কোনোদিন চলেও নি, এবং সেগুলো ডাম্প হয়ে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। এই শ্যাম বেনেগালের আরোহণ, এই টাকা দিয়ে বামফ্রন্ট সরকারের কাকে কি লাভ হয়েছে? শ্যাম বেনেগাল ছাড়া কারোর কোনো লাভ হয়নি, না চাষির লাভ হয়েছে ভূমি সংস্কার নিয়ে, বাকিরা তারা তাদের হাত নকশ করেছেন। কিন্তু সিনেমার কি হয়েছে, কখনো ভাবা হয়েছে সিনেমাটা বিপণন? যে সত্যজিৎ রায় নয় পথের পাশে ব্যবসা করে পশ্চিমবঙ্গ সরকারকে উপকৃত করেছিলেন। ঋত্বিক ঘটকের যুক্তি অজ্ঞাপন হয় একটা মাইলস্টোন, প্রস্তর, কিন্তু সবাই কি ঋত্বিক সত্যজিৎ হবে? তাহলেই টাকাগুলো দেওয়া। এখন যে বলা হচ্ছে যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান একদল তাবেদার লোক, তারা সরকারের কিছু বদান্যতা নিয়ে এদিক ওদিক করছে, তাতে মূল টাকা কিছু ঘুরছে না, নন্দনের দিনের পর দিন ফাঁকা পড়ে থাকছে হয়। ওটা বাণিজ্য কেন্দ্র হতে পারে, শপিং মল হতে পারে, সিনেমার কিছু হবে হচ্ছেও না। সিনেমার দিকে কোনো জোরও নেই। এখন যে কলকাতায় চলচ্চিত্র উৎসবে কারা আসে, একটা বিদেশি অতিথি দেখেছি। এই চলচ্চিত্র উৎসবে আমি জাফর পানাহিকে দেখেছি, ফার্নান্দো সোলানাসকে দেখেছি, আরো কত মার্তা নেসজারসকে দেখেছি। তাদের সঙ্গে কথা বলে মানুষ উপকৃত। আমি জানতে পারি হাঙ্গারিতে ছবি কিরম হচ্ছে, আর্জেন্টিনায় কিরম হচ্ছে, ইরানে কিরম হচ্ছে। আর এখন দেখুন আমি টালিগঞ্জে কিরম হচ্ছে তাও জানতে পারি না, কারণ তারা অধিকাংশ সময় খবরের মিডিয়াল বানানো লোকেদের সঙ্গে কথা বলতে ব্যস্ত। আপনাকে মনে হয় যে অনেক বেশি সংখ্যক অভিনেতা অভিনেত্রী হঠাৎ